মাঝরাতে আমার স্ত্রীকে দেখলাম ছোট ভাইয়ের রুম থেকে বের হতে। আমি একজন প্রবাসী, 8 বছর পর গতকাল দেশে এসেছি। আমার স্ত্রী পা টিপে টিপে আমার রুমের দিকে যাচ্ছে, আর আমি আড়াল থেকে সব দেখছি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুনেছি প্রবাসীরা দেশে না থাকলে তাদের স্ত্রীরা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়। আমার স্ত্রী আসক্ত হয়েছে আমার ছোট ভাইয়ের প্রতি। ঘৃণা, লজ্জায় ইচ্ছে করছে মরে যেতে। আমার স্ত্রী আমাকে পাশ করে চলে যাওয়ার পর আমি ছোট ভাইয়ের রুমের দিকে গেলাম। দরজার ফাঁকা দিয়ে দেখলাম আমার ছোট ভাই পর্নের লুঙ্গি ঠিক করছে। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। ইচ্ছা করছে এখনই চলে যেতে, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। বাথরুমে ঢুকে গ্লাসের দিকে তাকিয়ে মুখে কিছু পানি নিয়ে কান্না লুকোনোর চেষ্টা করলাম। অবাধ্য চোখ কিছুতেই মানছে না। এই অশ্রু অপমানের অশ্রু, একজন প্রবাসীর কষ্টের অশ্রু। আমরা যারা প্রবাসে মা বাবা ভাই বোন ছেড়ে থাকি, হাজার কষ্ট করেও দেশে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্যই থাকি। কিন্তু দেশে এসে যখন এসব বিষয় দেখতে হয়, তখন আমাদের চাইতে অভাগা মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি থাকে না। চোখ মুখ ভালো করে ধুয়ে কষ্টটা লুকিয়ে ইভা যাতে বিষয়টি বুঝতে না পারে নিজেকে স্বাভাবিক করে নিজের রুমের দিকে আসলাম। দেখলাম ইভা গভীর ঘুমের মগ্নের মতো অভিনয় করছে। আমিও তার সাথে সাথে ঘুমের অভিনয় করার চেষ্টা করলাম, কিন্তু বারবার চোখে ভাসছে আমার ছোট ভাইয়ের রুম থেকে ইভার বের হওয়ার দৃশ্য। হাজার চেষ্টা করেও ঘুমানোর বিফল চেষ্টা করলাম। তাই খাটের এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই টের পেলাম না। সকালবেলা নাস্তার টেবিলে মা বাবার সাথে আমি, আমার স্ত্রী এবং ছোট ভাই সবাই নাস্তা করতে বসেছি। আমার বাবা বলল, বাবু অনেকদিন পর বিদেশ থেকে এসেছিস, পারলে কাল বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। না বাবা, এবার শ্বশুর বাড়ি যেতে পারবো না, আমি হয়তো বা 2-1 দিনের মধ্যে আবার বিদেশে চলে যাব। আমার কথা শুনে মা, স্ত্রী, ছোট ভাই, বাবা সহ সবাই অবাক হয়ে গেল। মা বলল, 8 বছর পর বিদেশ থেকে এসেছিস, এখনো 8 দিন পার করলি না, এখন আবার বিদেশে চলে যাচ্ছিস মানে? সত্য কথা বলতে এসেছিলাম 6 মাস থাকবো হিসাব করে, কিন্তু গতকাল রাতে আমার স্ত্রীর সাথে আমার ছোট ভাইয়ের সম্পর্ক চোখে পড়ার পর আমার আর এক মুহূর্ত এই দেশে থাকতে ইচ্ছা করছে না। তাই মাকে মিছিমিছি বললাম, গত রাতে হঠাৎ করে কপিল ফোন করেছে, বলেছে 2-1 দিনের মধ্যেই চলে যেতে। আমি কথাটা বলার পর দেখলাম আমার স্ত্রী ও ছোট ভাই একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। ওদের চেহারা দেখে মনে হলো এরা খুব খুশি হয়েছে। বাবা বলল, 8 বছর পর বিদেশ থেকে এলি, 6টা মাস না থাকলে শুধু শুধু কয়েকদিনের জন্য এসে লাভ কি হলো? পাশে বসা মা বলল, ঠিক আছে কয়েকদিন পর চলে যাবি, তবু বউকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে একদিনের জন্য হলেও ঘুরে আয়। আমি বললাম, আমার জরুরি কিছু বিষয় গুছিয়ে নিতে হবে, যে কদিন আছে খুব ব্যস্ত থাকবো, তাই এবার আর শ্বশুরবাড়ি যাওয়া হবে না। বাবা বলল, সকালে গিয়ে সন্ধ্যায় চলে আসিস। আমি বললাম, তা মনে হয় সম্ভব হবে না। আমার ছোট ভাই একবারেই বলল, ভাইয়া যখন চলে যেতে চাচ্ছে তোমরা এভাবে বাধা দিচ্ছ কেন? ভাইয়ার ভালো মন্দ ভাইয়া কি বোঝে না? আমার বুঝতে অসুবিধা হলো না? আমার কারণে আমার ছোট ভাইয়ের অসুবিধা হচ্ছে বলে সেও চাচ্ছে আমি যেন দ্রুত বিদেশে চলে যাই। মা বলল, তো শ্বশুর ফোন করেছিল, আমি বলেছিলাম আগামীকাল তুই যাবি, এখন ওনাকে আমি কি জবাব দিব? আমার স্ত্রী বলল, সমস্যা হবে না মা, বাবাকে বিষয়টা আমি বুঝিয়ে বলবো। তাছাড়া আপনার ছেলে যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে ওনারা দেশে থেকে লাভ কি? আবার না হয় বছর 2-1 পরে আসবে। আমি ঠোঁটের কোণে একটু করে হাসলাম, আর মনে মনে ভাবলাম, আমাকে পাঠিয়ে দিতে পারলে তো তুমি বাঁচো। আমি আর কথা না বাড়িয়ে নাস্তা করতে লাগলাম। সারাদিন বাসায় ফিরলাম না, রাস্তায় রাস্তায় হাঁটছি, কিছুই ভালো লাগছে না। বড় আশা নিয়ে দেশে এসেছিলাম, ভেবেছিলাম বউ নিয়ে কক্সবাজার, সিলেট ঘুরবো, কিন্তু আমার আশায় ঠাঁই দিয়েছে আমার ছোট ভাই। যে ভাইকে পড়াশোনা করানোর জন্য প্রতি মাসে আমি এক্সট্রা কিছু টাকা পাঠাই, সেই ভাই আমার বউয়ের দিকে হাত বাড়াতে একবারও ভাবলো না। যে বউয়ের সুখের জন্য বছরের পর বছর বিদেশে গাধার মতো খাটি, সেই বউ আমাকে এভাবে ঠকাতে পারলো? ভাবছি আর হাঁটছি। সারাদিন বাবা মা অনেকগুলো কল দিয়েছে, কিন্তু একটি বারও আমার স্ত্রী এবং ভাই একটা কল দিয়ে দেখেনি আমি কোথায় গেছি, কি করছি, কাদের জন্য আমি প্রবাসে এত কষ্ট করি। ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, আমার সামনে পড়লো ছোটবেলার বন্ধু সাইফুল। আমাকে দেখে সাইফুল বলল, কিরে বাবু, বিদেশ থেকে এসেছিস, 2 দিন হয়ে গেল, একটি বারের জন্য আমার সাথে দেখা করলি না? বিদেশে থাকতেও কখনো একটা ফোনও করতি না, এজন্যই বুঝি মানুষ বলে বন্ধু বিমানে উঠলে বেঈমান হয়ে যায়। আমার মনের অবস্থা তাকে কিভাবে বোঝাই? আমার স্ত্রী এবং বউয়ের সম্পর্কের কথাটা কাউকে বলে যে আমি একটু হালকা হব, সেই সুযোগও নেই। কথায় আছে, উপরের দিকে থুতু ছেটালে গায়ে পড়ে, আর কুড়াল মারলে পায়ে পড়ে। তাই হাজার কষ্ট মুখে লুকিয়ে একটা হাসি দিয়ে তাকে বললাম, দোস্ত আমাকে ভুল বুঝিস না, তোরা মনে করিস আমরা যারা প্রবাসী তারা বিদেশে অনেক সুখে থাকি। বিদেশে মনে হয় টাকার গাছ লাগানো, গাছের তলায় যাব আর ছিঁড়ে ছিঁড়ে বিদেশ থেকে দেশে পাঠাবো। কিন্তু বিদেশে যারা আছে তারা জানে, একটা মিনিট বসে কারোর সাথে গাল গল্প করার সময়ও আমরা পাই না। সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমানোর সময় যা একটু সময় পাই, তখন আর কাউকে ফোন করার মতো এনার্জি থাকে না। তাই বলে বন্ধু বান্ধব ভুলে যাবি? কি করবো দোস্ত, পরিস্থিতির শিকার। আচ্ছা বাদ দে, চল আমাদের এখানে মোর্শেদ কাবাব হাউস নামে এক পাকিস্তানি বিহারি কাবাবের দোকান খুলেছে, ওখানে চল দুজনে মিলে কাবাব খাবো। না দোস্ত, আমার ভালো লাগছে না, তুই যা। বুঝেছি, তোর টাকা খরচ হবে ভেবে যেতে যাচ্ছিস না। আচ্ছা তোরা প্রবাসীরা এমন কেন বলতো? বিদেশ থেকে আসার পর তোরা এমন ভাব করিস যেন তোদের হাতে কোনো টাকাই থাকে না। এত বছর বিদেশ থেকে আসার পর যদি বন্ধুকে 1 প্লেট কাবাব খাওয়াতে না পারবি, তাহলে সেই টাকার কি কোনো মূল্য আছে? সত্য কথা বলতে সাইফুলের সাথে সব বিষয় নিয়ে কথা বলতে আমার ইচ্ছা করছে না, কারণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমার
স্ত্রী এবং ছোট ভাইয়ের সম্পর্কের কথা। আমি কিছুতেই গত রাতের বিষয়টি মাথা থেকে ফেলতে পারছি না। শুনেছি নেশা করলে মনের কষ্ট কমে, তাই সিদ্ধান্ত নিলাম আজকে নেশা করব। আমার বন্ধু সাইফুল মাঝে মধ্যে নেশা করে, সেটা আমি আগে থেকে জানতাম, তাই তাকে বললাম কাবাব খাবো না, পারলে আমাকে নেশা করা। আমার মুখে নেশার কথা শুনে সাইফুল যেন আকাশ থেকে পড়ল। সে এদিক ওদিক তাকিয়ে আমাকে বলল, তুই কি আমাকে পরীক্ষা করছিস? আরে না, সত্যি বলছি, আমিও সব ছেড়ে দিয়েছি। নেশা তো করতাম ফাহিম থেকে ছেঁকা খাওয়ার পরে। এরপর যখন শুনলাম ফাহিম স্বামীর থেকে তালাক খেয়েছে, খুশিতে নেশা করা ছেড়ে দিয়েছি। নেশা করা ছেড়েছিস, কিন্তু কোথায় বিক্রি করে সেটা তো জানিস। তুই না করলে না কর, আমি করব। তুই একটু আমার সাথে চল। সত্যি করবি তো? আরে বাবা হ্যাঁ চল, বলেই তাকে সাথে নিয়ে নেশা করার উদ্দেশ্যে চলে গেলাম। এদিকে আমার টেনশনে বাবা মা দুজনেই ড্রয়িং রুমে পায়চারি করছে। সারাদিন যেহেতু বাসায় ফিরিনি, বাবা মা দুজনেই চিন্তিত। তার উপর বেশ কয়েকবার কল করার পরেও আমি মোবাইলটা পিক করিনি। ওনারা যখন গভীর টেনশনে পায়চারি করছে, এমন সময় কলিং বেলের শব্দ হলো। বাবা দরজা খুলে দিতেই আমাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, সারাদিন কোথায় ছিলি? এতগুলো ফোন করলাম, একটা কলও রিসিভ করলি না। আমি কোনো কথা না বলে বাবা মায়ের দিকে তাকিয়ে আছি। মা বলল, কিরে বাবু, তোর কি হয়েছে? তোকে এরকম দেখাচ্ছে কেন? বলে আমার কপালে হাত দিতে চাইলে আমি থামিয়ে দিয়ে বললাম, আমি ঠিক আছি, আর এতটা টেনশন করার কি আছে? আমি কি ছোট বাচ্চা? আমার এমন ব্যবহার এবং চেহারার এমন অবস্থা দেখে মা বাবা একজন আর একজনের দিকে তাকালেন। মা বলল, বাবু তুই এভাবে ঝিমুচ্ছিস কেন? তোর কি শরীর খারাপ? আমি মাকে কিভাবে বোঝাই আমার শরীর নয়, মন খারাপ। কাল রাতের ঘটনাটা কিছুতেই আমি মন থেকে সরাতে পারছি না। কাউকে যে মনের কথাগুলো বলে একটু হালকা হব সে উপায়ও নেই। এমন পরিস্থিতিতে যারা পড়েছেন তারা হয়তোবা আমার মনের বিষয়টা উপলব্ধি করতে পারছেন। তবুও নিজেকে সংযত করে বললাম, আমি ঠিক আছি, আর কাল সকালে আমি চলে যাচ্ছি। বলে ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেলাম। রুমে এসে দেখি আমার বউ আমার লাগেজ গুছিয়ে দিচ্ছে। তাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে আমাকে এখন বিদায় করতে পারলে সে বাঁচে। আমি তার সাথে কোনো কথা না বলে খাটের এক পাশে বসলাম। সে বলল, সারাদিন কোথায় গেছিলে? দুপুরে খেতে আসোনি কেন? আমি এবার চোখ মুখ লাল করে তার দিকে তাকিয়ে বললাম, সারাদিন বাহিরে ছিলাম, একটা কল পর্যন্ত করনি, আর এখন ভালোবাসা দেখাচ্ছ? এভাবে বলছো কেন? এত বছর পর বিদেশ থেকে এসেছি, একটি বারো কি মন খুলে আমার সাথে মিশেছো? আমার অভিমানে ভরা কথাগুলো শুনে সে এবার আলগা পিরিত দেখানোর জন্য আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইলো। আমি সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিলাম। খাটে পড়ার পর সে বলল, বাবু তুমি এমন করছো কেন? আর তোমার মুখ থেকে কি সব ছাইপাশের গন্ধ পাচ্ছি। হ্যাঁ খেয়েছি। তোমার কোনো সমস্যা আছে? ও বুঝেছি, এজন্যই তো বলি প্রবাস থেকে অন্যরা কারি কারি টাকা পাঠায়, আর তুমি 2 মাস মিলে 50,000 টাকাও পাঠাতে পারো না। শুনেছি বিদেশে নাইট ক্লাব আছে, যাদের চরিত্রের লঙ্ঘন হয় তারা নাকি ওইসব নাইট ক্লাবে যায়। কথাটা শুনে আমার মাথাটা আরো খারাপ হয়ে গেল। সাথে সাথে বললাম, যারা নাইট ক্লাবে যায় নেশা করে ওদের অভ্যাস খারাপ হতে পারে, চরিত্র খারাপ হয় না। এমন সময়